হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে একটা র্যাঙ্কিং বেসড লিস্ট হবে। আই উইল র্যাঙ্ক টপ 10 গ্রেটেস্ট অ্যাক্ট্রেসেস অফ বেঙ্গলি ফিল্মস। এরকম আমি দুটো ভিডিও আনবো। একটা হচ্ছে টপ 10 অ্যাক্টার্সদের, যেটা আমি কাল বা পরশু আনবো, এবং আজকের ভিডিওটা হচ্ছে টপ 10 গ্রেটেস্ট অ্যাক্ট্রেসেস অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি অফ অল টাইম। এবং আমি তিনটে মেনলি ক্রাইটেরিয়া নিয়েছি। একটা হচ্ছে তাদের বক্স অফিস সাকসেস স্ল্যাশ তাদের স্টারডাম, সেকেন্ড হচ্ছে তাদের ক্রিটিক্যাল সাকসেস স্ল্যাশ তাদের অ্যাওয়ার্ডস অ্যান্ড রেকগনিশনস, অ্যান্ড থার্ড দ্য ওভারঅল কালচারাল ইম্প্যাক্ট দে হ্যাড। নিয়ে এই তিনটে ভ্যারিয়েবল নিয়ে আমি নিজের মাথার মধ্যে একটা মেট্রিক্স তৈরি করে যোগ বিয়োগ গুণভাগ করেছি। হিয়ার ইজ দ্য টপ 10 লিস্ট অফ দ্যাট। তো নাম্বার 10 আমি রাখবো হচ্ছে অপর্ণা সেনকে। অপর্ণা সেন সবাই জানেন আর্লি 60s তার কেরিয়ার শুরু হচ্ছে সত্যজিৎ রায় তিন কন্যা দিয়ে সমাপ্তি গল্পটার মাধ্যমে, এবং 60s এবং 70s তার কিন্তু মানে তিনি কনসিস্টেন্টলি ক্রিটিক্যাল এবং কমার্শিয়াল সাকসেস দেখেছেন, বিশেষ করে কমার্শিয়াল সাকসেস। এবং সেই সময় বাংলা সিনেমা ফ্লারিশ করছে, গোল্ডেন এজ চলছে 60s বা মিড 70s অব্দি, এবং তিনি কনসিস্টেন্টলি দু রকমের সিনেমাতেই সমানভাবে সাকসেসফুল হয়ে যাচ্ছেন। এবং লেট 70s আর্লি 80s তিনি কিন্তু সিমলেসলি অ্যাজ আ ডাইরেক্টর ট্রান্সফার করে যাচ্ছেন ডাইরেক্টরের সিটে। এবং অ্যাজ আ ডাইরেক্টরই হয়তো আমরা অপর্ণা সেনকে অনেক বেশি মনে রাখবো, তার হয়তো কন্ট্রিবিউশন অনেক বেশি ভারতীয় সিনেমায়, বাট তিনি কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্ট্রেসও খুবই সাকসেসফুল ছিলেন বিফোর দ্যাট। তো অপর্ণা সেন 10 নম্বরে। নাম্বার 9 ইজ ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্তের কেরিয়ার শুরু হচ্ছে আর্লি 90s শ্বেত পাথরের থালা দিয়ে, এবং ওই ফেজটাতে তিনি কনসিস্টেন্টলি কমার্শিয়াল কাজ করে গেছেন। প্রসেনজিতের সাথে তো তার আইকনিক জুটি, চিরঞ্জিতের সাথে, অভিষেক চ্যাটার্জির সাথে, তাপস পালের সাথে কনসিস্টেন্টলি কাজ করে গেছেন, হিউজ অ্যামাউন্ট অফ কমার্শিয়াল সিনেমা। তার পাশাপাশি তিনি কিন্তু একটা দহন করেছেন, একটা মন্দ মেয়ের উপাখ্যান করেছেন, একটা করেছেন, একটা উৎসব করেছেন। দহনের জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন জয়েন্টলি। তো তিনি কিন্তু দুটো জিনিসই কনসিস্টেন্টলি মেনটেন করতে পেরেছেন। শি ইজ স্টিল রেলিভেন্ট, শি ইজ স্টিল ওয়ার্কিং। এবছরই অযোগ্য বক্স অফিসে সাকসেসফুল হলো, ক্রিটিক্যালি সাকসেসফুল হয়েছে, এবং তার কাজের যে ভলিউম সেটা কিন্তু হিউজ। শি হ্যাজ প্রবাবলি ডান মোস্ট নাম্বার অফ ফিল্মস। তো 9 নম্বরে ঋতুপর্ণা সেনগুপ্ত। 8 নম্বরে আমি আসবো হচ্ছে দেবশ্রী রায়তে। দেবশ্রী রায় আর ঋতুপর্ণা সেনগুপ্তের কেরিয়ার কাইন্ড অফ সিমিলার। দেবশ্রী রায়ও কিন্তু লেট 70s আর্লি 80s তার কেরিয়ারটা শুরু করছেন, এবং তিনিও কিন্তু কনসিস্টেন্টলি বক্স অফিস সাকসেস দিয়ে গেছেন। 80s তাপস পাল দেবশ্রী রায় জুটি হিউজলি পপুলার ছিল। তারপরে প্রসেনজিৎ দেবশ্রী রায় জুটি, চিরঞ্জিত দেবশ্রী রায় জুটি কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা তো করছেনই, পাশাপাশি তিনি একটা 19শে এপ্রিলের মতো সিনেমা করছেন, যেটার জন্য তিনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন। তো আবারও যেটা আমি আগেও বললাম যে তারাও কিন্তু এই কমার্শিয়াল এবং ক্রিটিক্যাল দুটো সিনেমাকেই কিন্তু একসাথে ব্যালেন্স করতে পারছেন। এবং দেবশ্রী রায়ের তার পরবর্তীকালে 2000s তার একটা বলা যায় দেবশ্রী রায় 2.0 আসছে, যেখানে মিঠুন চক্রবর্তীর বিভিন্ন সিনেমায় সেটা ফাটাকেষ্ট হোক, সেটা টাইগার হোক, সেটা যুদ্ধ হোক, তিনি রোল করছেন। সেগুলো ঠিক ট্র্যাডিশনাল ওয়েতে আর কি হিরোইনের রোল না, বাট যাই হোক, শি হ্যাড দ্যাট ফেজ ইজ ওয়েল। তারপরে তো পলিটিক্সে শিফট করে যাচ্ছেন, এখন অতটা দেখা যায় না সিনেমাতে। তো দেবশ্রী রায় এট নাম্বার 8। নাম্বার 7-এ আমি আসবো হচ্ছে মহুয়া রায়চৌধুরীর ক্ষেত্রে। মহুয়া রায়চৌধুরী তিনি খুবই কম বয়সে, খুবই আনফর্চুনেট সার্কামস্ট্যান্সেসে মারা যাচ্ছেন। তার ছবির সংখ্যা বেশি নয়, বাট তার মানে সেই কম সংখ্যক ছবি এবং সেই কম সংখ্যক সময়ের মধ্যেও তিনি কিন্তু অনেক আইকনিক পারফরমেন্সেস দিয়ে গেছেন। তার ছবির সংখ্যা কম, বাট তার সাকসেস রেট কিন্তু মারাত্মক হাই। সেটা শ্রীমান পৃথ্বীরাজ হোক, তার ডেবিউ ফিল্ম, সেটা দাদার কীর্তি হোক, সেটা সাহেব হোক, কালজয়ী সিনেমা, এবং সিনেমার কোয়ালিটি এবং সিনেমার বক্স অফিস তিনি কিন্তু একসাথে অ্যাচিভ করতে পারছেন। এবং খুবই কম বয়সে, মাত্র 27 বছর বয়সে তার একটা খুবই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে তার বাড়িতে, এবং সেখানে তিনি মারা যান। যদিও সেটাকে নিয়েও অনেক রহস্য আছে, বা যাই হোক আমি তার মধ্যে ঢুকছি না। খুবই কম বয়সে এবং খুব কম সিনেমা করার পরেও তার সাকসেস রেট কিন্তু খুব হাই, এবং দু রকমের সাকসেসই কিন্তু দেখছেন। তিনি এমন সিনেমা বানাচ্ছেন যেটার একটা আর্টিস্টিক ক্রেডিবিলিটি আছে, প্লাস কমার্শিয়াল সাকসেস আনছে। এবং তিনি যদি তার মানে তার ওরকম স্যাডলি যদি তার দেহাবসান না হতো, তিনি মানে হি কুড হ্যাভ বিন পোটেনশিয়ালি নাম্বার 1 ইজ ওয়েল। তো যাই হোক, মহুয়া রয়চৌধুরী এট নাম্বার 7। নাম্বার 6-এ আমি রাখবো হচ্ছে সাবিত্রী চ্যাটার্জিকে। সাবিত্রী চ্যাটার্জি বাংলা সিনেমার যে স্বর্ণযুগ ছিল আর্লি 50s থেকে মিড 70s অব্দি, সেখানকার বলা যায় একজন পিলার, এবং তাকে বলা হতো ট্র্যাজেডি কুইন। অনেক ইমোশনাল হেভি সিনেমাতে
তিনি তার খুব মেমোরেবল পারফরমেন্সেস আছে। তার পাশাপাশি তিনি ভালো কমেডিও করতেন। আপনি মৌচাক দেখুন, আপনি বরযাত্রী দেখুন, শি ওয়াজ আ ভেরি ভেরি ভার্সাটাইল অ্যাক্ট্রেস, এবং তিনি পরবর্তীকালে তারপরে ক্যারেক্টার রোলে সুইচ করে যাচ্ছেন এবং সেখানেও ভালো পারফরমেন্স দিচ্ছেন। লাস্ট আমি সাবিত্রী চট্টোপাধ্যায়কে দেখেছিলাম প্রধানে, তো শি ইজ স্টিল ওয়ার্কিং, আই থিঙ্ক সিরিয়াল ইত্যাদি করেন। তো খুবই ভার্সাটাইল অ্যাক্ট্রেস, ভেরি ভেরি লং কেরিয়ার এবং সব রকমের রোলে খুবই সাকসেসফুল সাবিত্রী চট্টোপাধ্যায়। নাম্বার 6, নাম্বার 5-এ আমি রাখবো হচ্ছে সুপ্রিয়া দেবীকে। সুপ্রিয়া দেবী কমার্শিয়াল সাকসেস তো অবশ্যই পেয়েছিলেন তিনি, মানে উত্তম সুচিত্রা জুটির পরে উত্তম সুপ্রিয়া জুটিও কিন্তু সেই সময় মারাত্মক পপুলার আর মারাত্মক সাকসেসফুল ছিল, এবং সেই কমার্শিয়াল সাকসেসের পাশাপাশি এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথেও তার অনেক কমার্শিয়াল সাকসেস আছে, এবং তার পাশাপাশি তিনি একটা মেঘে ঢাকা তারা করেছেন, যেটা একটা কালজয়ী সিনেমা, একটা কোমল গান্ধার করেছেন। আবারও কিন্তু মানে তার সুন্দর করে কমার্শিয়ালের সাথে আর্টিস্টিক কিন্তু খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারছেন। এবং সুপ্রিয়া চ্যাটার্জির একটা সিনেমা আমার খুব ছোটবেলায় দেখতাম, হয়তো আপনারাও দেখেছেন ছোটবেলায়, সেটা হচ্ছে সিস্টার বলে। তো সেখানে তিনি একজন নানের রোল প্লে করছেন, তো খুব ভালো পারফরমেন্স তার। এরকম অনেক ভালো ভালো পারফরমেন্স ড্রিভেন কাজ আছে। কয়েক বছর আগে স্যাডলি আমাদের ছেড়ে চলে গেছেন। তো সুপ্রিয়া দেবী এট নাম্বার 5। নাম্বার 4-এ আমি রাখবো হচ্ছে মাধবী মুখার্জিকে। এবার দেখুন, অনেস্টলি স্পিকিং, মাধবী মুখার্জি 4 এটা তার জন্য লো, মাধবী মুখার্জির জন্য নাম্বার 4 লো, এই বিষয়ে কোনো কথাই হবে না। এবং মাধবী মুখার্জি হ্যাজ ডান সাম অফ দ্য গ্রেটেস্ট ফিল্মস অফ অল টাইম, সাম অফ দ্য গ্রেটেস্ট পারফরমেন্সেস অফ অল টাইম। সেটা তার দিবারাত্রের কাব্য, যার জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন, সেটা হোক, সেটা তার সত্যজিৎ রায়ের সাথে তার একটা যে লং অ্যান্ড সাকসেসফুল কোলাবোরেশন ছিল, কালজয়ী সিনেমা উঠে এসেছে চারুলতার মতো। চারুলতা ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মুভিজ অফ অল টাইম। তাই তিনি সুবর্ণরেখা করেছেন ঋত্বিক ঘটকের সাথে। যদি সিনেমার কোয়ালিটির দিক দিয়ে আমি দেখি, ইন টার্মস অফ দ্য আর্টিস্টিক ভ্যালু এবং সিনেমায় পারফরমেন্সের দিক দিয়ে, মাধবী মুখার্জি উড বি নাম্বার 1, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। পিওরলি অন আর্টিস্টিক মেরিট মাধবী মুখার্জি স্টোন ডেড নাম্বার 1। কিন্তু আমি তাকে 4 নাম্বারে রাখছি, তার কারণ আমার মনে হয়েছে যে তার কোথাও গিয়ে হয়তো সেই মাস অ্যাপিলটা বা কমার্শিয়াল অ্যাপিলটা হয়তো আরেকটু বেটার হতে পারতো, হয়তো অতটা ছিল না। টপ 3 দেখলে আপনারা বুঝতে পারবেন। বাট হ্যাঁ, আমি এটাও মানে মানে অস্বীকার করার জায়গায় নেই যে 4 কিন্তু মাধবী মুখার্জির জন্য লো। তো এবার আমরা ঢুকবো টপ 3-তে। নাম্বার 3-তে আমি রাখবো সন্ধ্যা রায়কে। এটা হয়তো অনেকে অবাক হবেন যে সন্ধ্যা রায় এত উপরে, সন্ধ্যা রায় মানে ভালো অভিনেত্রী ছিলেন, কিন্তু এত উপরে কেন? এবং তার একটাই কারণ, সেটা হচ্ছে বক্স অফিস। সন্ধ্যা রায় অনেক ক্রিটিক্যালি অ্যাক্লেমড কাজ করেছেন। তার স্বামী তরুণ মজুমদারের সাথে তো করেইছেন, রাজেন তরফদারের সাথে করেছেন, সত্যজিৎ রায়ের সাথে করেছেন, এবং তিনি মানে হিরোদের সাথেও, সেটা উত্তম কুমার হোক, সৌমিত্র চট্টোপাধ্যায় হোক, অনেক সাকসেসফুল সিনেমা দিয়েছেন। বাট দ্য রিজন সন্ধ্যা রায় ইজ সো হাই ইন দিস লিস্ট ইজ বিকজ অফ আ সোলো বক্স অফিস সাকসেসেস। সন্ধ্যা রায় ওয়াজ আ হিউজ স্টার, এবং তিনি এরকম প্রচুর বড় বড় হিটস দিয়েছিলেন, সেটা টগরি হোক, সেটা ফুলেশ্বরী হোক, সেটা বাবা তারকনাথ হোক, সেটা বাঘিনী হোক। বাবা তারকনাথ তো মানে অল টাইম ব্লকবাস্টার। তো এই সিনেমাগুলো হিট হয়েছিল শুধুমাত্র সন্ধ্যা রায়ের জন্য। তার মানে হিরোদের সাথেও, মানে বড় হিরোদের সাথেও তার সিনেমা হিট আছে এবং ক্রিটিক্যাল সাকসেস তো তিনি পাচ্ছেনই। বাট এই যে সোলো হিট গুলো তিনি দিয়েছিলেন, যেখানে মেন ড্র কিন্তু সন্ধ্যা রায় নিজে, তিনি নিজেই ওই সিনেমার মেন স্টার। তো এই জন্য আমি কোথাও গিয়ে সন্ধ্যা রায়কে, বিকজ অফ দ্য বক্স অফিস সাকসেস শি হ্যাড, প্লাস আনুষাঙ্গিক যেগুলো বললাম, সেই জন্য সন্ধ্যা রায়কে কিন্তু অনেক উপরে রাখতেই হবে। এবং সন্ধ্যা রায়ের এই বক্স অফিস নিয়ে আমার একটা ভিডিওই আছে, বেঙ্গলস ফরগটেন সুপারস্টার বলে, আপনারা ওটা চেক করতে পারেন, ডিটেলসে দেখতে পারেন সন্ধ্যা রায় কত বড় স্টার ছিলেন, আমরা যে ভুলেই গেছি। তো নাম্বার 3-তে সন্ধ্যা রায়, নাম্বার 2-তে কন্ট্রোভার্সি টাইম, সুচিত্রা সেন। সুচিত্রা সেনকে নিয়ে বেশি কিছু বলার নেই, সবাই সবই জানেন। তার অরা, তার গ্ল্যামার, তার যে স্ক্রিন প্রেজেন্স, উত্তম কুমারের সাথে তার পেয়ারিং, সবাই জানেন। প্রত্যেকটা জিনিসই আইকনিক। একটাই জিনিস, কেন তিনি নাম্বার 1 নন? নাম্বার 1 আমি আসছি। নাম্বার 1 তিনি নন এই কারণে আমার মনে হয়েছে যে আমি যদি উত্তম সুচিত্রাকে সরিয়ে দিই, এবার দেখুন, উত্তম কুমার আর সুচিত্রা সেন ইটস দ্য আইকনিক পেয়ার, এবং সেই রকম আর কোনোদিন আসবেও না। বাট উত্তম কুমারকে কোথাও সরিয়ে দিলে, মানে উত্তম সুচিত্রাটা আমি যদি সুচিত্রা সেনের ফিল্মোগ্রাফি থেকে সরিয়ে দিই, কোথাও তার ফিল্মোগ্রাফিটা হয়তো অতটা শক্তিশালী হয় না।
মানে আমি বলছি না যে উত্তম কুমারকে বাদ দিয়েও তিনি প্রচুর হাইলি সাকসেসফুল সিনেমা করেছেন, ক্রিটিক্যালি অ্যাক্লেমড সিনেমা করেছেন, হিন্দিতে খুব সাকসেসফুল কিছু সিনেমা করেছেন। বাট আমার মনে হয়েছে কোথাও গিয়ে মানে সুচিত্রা সেনের লেগাসিটা বা তার যে কেরিয়ারটা কোথাও গিয়ে উত্তম কুমারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। তো তাই জন্য শি ইজ নাম্বার 2, নট নাম্বার 1। বাট আমি যদি স্টারডামের দিক দিয়ে দেখি, অরার দিক দিয়ে দেখি, মানে সুচিত্রা সেন একদিকে, বাকি নজন আর একদিকে, এই বিষয়ে কোনো কথাই হবে না। এবং নাম্বার 1 হচ্ছে, এবং এটা নিয়ে আমি অনেক ভেবেছি, আমি অফিস করতে করতেই মাথার মধ্যে অনেক যোগ বিয়োগ গুণ ভাগ করলাম। তো সব শেষে আমি ঠিক করলাম নাম্বার 1 হ্যাজ টু বি কানন দেবী। ইট হ্যাজ টু বি কানন দেবী। কানন দেবীকে নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে। তার নিজের জীবনটাই একটা সিনেমার থেকে কম কিছু না। তার জন্ম হয়েছিল একটা যৌন পল্লীতে, এবং তিনি মানে তার আসল বাবা মা কে ছিল সেটা কোনোদিনই জানা যায়নি, এবং তিনি একটা অ্যাডপটিভ মা বাবার কাছে বড় হয়েছিলেন, এবং অত্যন্ত দরিদ্রতার মধ্যে, মানে তাকে একদম কম বয়স থেকে, মানে 5-6 বছর বয়স থেকে শি ইউজ টু ওয়ার্ক অ্যাজ এ ডোমেস্টিক হেল্প, এবং সাদা বাংলায় বললে বাড়িতে ঝির কাজ করতে হতো। এবং তারপরে আস্তে আস্তে তিনি সিনেমাতে ঢুকছেন, এবং সিনেমাতে ঢোকার পরে শি ইজ বিকামিং ইন্ডিয়াস ফার্স্ট স্টার। মানে তখনও টকিজ সিনেমা ছিল, 1920s এর কথা বলছি। তিনি সাইলেন্ট এরাতে সাকসেসফুল হচ্ছেন, তারপরে টকিজ যখন আছে শি ইজ বিকামিং এক্সট্রিমলি সাকসেসফুল, কারণ কানন দেবী গান গাইতে পারতেন এবং সেই সময় প্লেব্যাকস ছিল না। তো কানন দেবী বিকামিং হিউজলি সাকসেসফুল, শুধু বাংলায় নয়, হিন্দিতে তিনি অনেক হিট সিনেমা দিয়েছেন। একটা সিনেমা ছিল স্ট্রিট সিঙ্গার বলে, সেই সময়কার ব্লকবাস্টার হিন্দি সিনেমা, মানে তখন বলিউড আর কি সবে সবে জন্মাচ্ছে, এবং বাংলাতে তো দিয়েইছেন। শি ওয়াজ আ হিউজ স্টার, এবং তিনি কোথাও গিয়ে পাথ ব্রেকিং ছিলেন। মানে তিনি মানে আমরা এখন তো দেখি এই মানে অ্যাক্টাররা প্রডিউসার হয়ে যাচ্ছে, অ্যাক্টার টার্ন প্রডিউসার, এখন আমরা সব বড় স্টারদেরই দেখি। কানন দেবী ওয়াজ দ্য ফার্স্ট টু ডু দ্যাট অ্যাজ আ মহিলা হিসেবে। তিনি সেই সময় দাঁড়িয়ে 1940s 1950s তিনি নিজের প্রোডাকশন হাউস শুরু করেছিলেন। আজকে আমরা দেখি এই যে অ্যাক্টাররা এত ব্র্যান্ড এন্ডোর্স করে, এত মানে এত রকমের অ্যাড করে, এটাও কানন দেবীর সৃষ্টি। কানন দেবী ওয়াজ দ্য ফার্স্ট ব্র্যান্ড এন্ডোর্সার। তো তার কোথাও গিয়ে তার কালচারাল যে ইম্প্যাক্টটা, তার তো একটা প্যান ইন্ডিয়া সাকসেস তো ছিলই বাংলা সিনেমায় এবং হিন্দি সিনেমায়, এবং দুটো এরাতেই, সাইলেন্ট এবং টকিজে। এবং তার পাশাপাশি বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট শি ব্রোক সো মেনি পাথস, মানে গ্রাউন্ড ব্রেকিং আমরা বলি না, কানন দেবের কেরিয়ারটা এক্স্যাক্টলি তাই ছিল। তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে কালচারাল ইম্প্যাক্টটা কানন দেবীর বেশি, এবং এই জন্য আমি কানন দেবীকে 1 নম্বরে রাখছি, বিকজ অফ দ্য প্যান ইন্ডিয়া স্টারডাম, এবং তিনি এতটা পাথ ব্রেকিং ছিলেন। তো এই ছিল আমার 1 থেকে 10 অব্দি টপ 10 গ্রেটেস্ট actresses of Bengali cinema based on stardom, based on critical success এবং কালচারাল ইম্প্যাক্ট। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।